আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। আমরা তাহলে স্টার্ট করি আমাদের পড়ালেখা। আমরা সরল সমীকরণ করছিলাম, তাই না? সরল সমীকরণ। তো এই সরল সমীকরণের মধ্যে আজকে আমরা আহ আরেকটু সরল সমীকরণ সম্পর্কে পড়বো, কারণ সরল সমীকরণের অঙ্ক কিন্তু অনেক প্র্যাকটিস করার বিষয় এটা। মানে আমি করলেই যে আপনাদের লাভ হবে বা অনেক বেশি পরিমাণে আপনারা পারা শুরু করবেন এমন নয়। বিষয়টা আপনাদের নিজেদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে জিনিসটাকে। ঠিক আছে, আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস না করলে সরল সমীকরণ কিন্তু পারবেন না। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। আমি গতদিন গতদিন করিয়েছিলাম অ্যাকচুয়ালি 28-29 পর্যন্ত করিয়েছি। এখন মানে ম্যাক্সিমাম আপনাদের ইয়েতে যেই 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 টাইপের যেই টাইপের অঙ্কগুলো প্রাইমারি নিবন্ধন টাইপের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো বেশিরভাগ অঙ্কই করে ফেলছি। তো এইটার কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এই সরল সমীকরণ যদি অঙ্ক করা যায়, এই অঙ্কটা আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। আহ অনেক দূর পর্যন্ত যেতে পারি। যে অনেক দূর পর্যন্ত যেতে পারি কথাটার অর্থ হচ্ছে কি, যে ইচ্ছা করলে অনেক কঠিন অঙ্ক পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, এটা এটা একটা বিষয়। এটা অনেক কঠিন অঙ্ক পর্যন্ত যেতে পারি। আচ্ছা, এই 28 নম্বর অঙ্ক নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করেছে যে 28 নম্বর অঙ্কটা মানে পুরোপুরি অনেকেই বুঝতে পারেন নাই। যারা, আমি গতদিন যেটা যেটা বলেছি, যে এইখানকার 28 নম্বর অঙ্কটা যে নিয়মে আমি করেছিলাম সেটা হচ্ছে কিসমিসের 1.5 গুণ যেহেতু চিনি আছে, আবার চিনির দ্বিগুণ যেহেতু মানে ময়দা আছে। তার মানে আমরা এটাকে এইভাবে করেও চিন্তা করতে পারি, যদি কেউ যদি না বুঝতে পারেন তাহলে এইভাবে করে আপনারা চিন্তা করতে পারেন। কেকের মধ্যে যে চিনি ছিল, চিনি অনুপাত যদি ময়দা দেওয়া যায়, চিনি অনুপাত ময়দা সমান হচ্ছে 1:2। চিনির চেয়ে দ্বিগুণ পরিমাণ ময়দা আছে। আবার কিসমিসের চেয়ে 1.5 গুণ, মানে কিসমিসের কথা যদি চিন্তা করি, কিসমিস অনুপাত হচ্ছে আহ চিনি, কিসমিস আর চিনি এটা হচ্ছে আপনার 1.5 গুণ, মানে 1:1.5। এই তো বিষয়টা, বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম। তো এইখানে আমরা আমরা এই এর দ্বিগুণ পরিমাণ এটা আছে, কিসমিসের দ্বিগুণ পরিমাণ চিনি আছে, 1.5 গুণ পরিমাণ চিনি আছে। আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে এই চিনি আর এই চিনির যেহেতু মিল আছে, আমরা এই কাজটা আমরা করতে পারি। সেটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, যখন এই দুটার মিল থাকবে, এটাকে আমি একটু উপরে লিখে দিলে, মানে প্রথমটার দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার প্রথমটা যদি মিল থাকে তাহলে আমাদের একটা সিস্টেম ছিল। মানে এই এই জিনিসটাকে আমি উপরে লিখবো। তাহলে উপরে লিখলে কি হবে দেখেন, যে কিসমিস অনুপাত কিসমিস অনুপাত হচ্ছে চিনি, কিসমিস অনুপাত চিনি কত হয়, কিসমিসের 1.5 গুণ, মানে এটা 1:1 হচ্ছে 1.5। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, যখন এরকম থাকবে তখন এই কিসমিস অনুপাত চিনি, চিনি অনুপাত ময়দা এরকম যখন দেওয়া আছে, এই চিনি আর এই চিনি মিল হয়ে গেছে, তখন আমাদের মাথার মধ্যে আসবে যে কিসমিস কিসমিস অনুপাত চিনি অনুপাত হচ্ছে ময়দা। এটার মান কি হবে, সেটা হচ্ছে দয়ের মতো, একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে 1.5 গুণ করলে হচ্ছে 1.5, আর 1.5 আর 2 গুণ করলে 1.5, 1.5 দ্বিগুণ কত, 1.5 দ্বিগুণ হচ্ছে 3। এই তো এটা আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। তাহলে আমরা এই এখন আমরা যদি বলি
যে এইখানে যে ময়দার পরিমাণটা দেওয়া, ময়দার কেকের পরিমাণ যে দেওয়া আছে 550 গ্রাম, তার মানে 1 আর 1.5 এবং 3, তাহলে 1 যোগ 1.5 যোগ 3 এটা মিলেই তো ময়দা। তাহলে মোট আসতেছে 4.5, একে হচ্ছে 5.5। এই 5.5 যে আছে, এই 5.5-এর মান হচ্ছে 550। আমাকে বলা হয়েছে যে তাহলে একের মান কত, 550 ভাগ 5.5, তাহলে দশমিক যদি উঠাই দিই তাহলে উপরে একটা 10 চলে আসতেছে, 5 কাটা গেলে এখানেও 10, মানে একের মান হচ্ছে 100। কিন্তু আমার চেয়েছে ময়দার মান, কারণ ময়দা তো হচ্ছে 3, অতএব 3-এর মান হবে 300। এটা অনুপাতের নিয়মে করা যেতে পারে এইভাবে করে, এক্স এক্স না ধরেও অনুপাতের নিয়মে এইভাবে করে করা যেতে পারে। ওকে, আচ্ছা এখানে, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে, একজন জিজ্ঞাসা করেছে যে কিসমিসেরটাকে যে এক্স ধরতে হবে, এইটার এইটার বিষয়টা কি। এটার কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে তাহলে একটু সুবিধা হয়। যেমন দেখেন কেন সুবিধাটা হয়, কেকে চিনির দ্বিগুণ, আমি যদি চিনিকে এক্স ধরি তাহলে দ্বিগুণ হচ্ছে ময়দা, ময়দা হচ্ছে 2x, আবার কিসমিসের 1.5 গুণ হচ্ছে চিনি। এখন দেখেন কিসমিসের 1.5 গুণ চিনি, কিন্তু চিনির পরিমাণ আমি যদি, তাহলে কিসমিসের 1.5 গুণ চিনি মানে কি, এক্স দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করলে আমি কিভাবে করে আমরা আসলে রিপ্রেজেন্ট করব, সেটা 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 যদি চিনি দিয়ে যদি আমি বলি, চিনি যেমন এখানে এক্স আছে, তাহলে এই জায়গা তো এক্স, তার হচ্ছে 1.5 ভাগ হবে, মানে এক্স ভাগ 1.5 হয়ে যাবে যদি আমি এটাকে এক্স ধরি। কারণ কিসমিসের 1.5 গুণ আছে চিনি, তার মানে কিসমিসের 1.5 গুণ কখন চিনি থাকবে, যদি, যেহেতু চিনিকে এক্স যদি ধরি, তাহলে ময়দা হচ্ছে 2x, তার মানে চিনি তো এক্স, তাহলে কিসমিসের পরিমাণ এক্স বাই 1.5 হয়ে যাবে। তাহলে আমাকে মোট ময়দার পরিমাণ দাঁড়াবে, তখন আমরা লিখতে পারবো যে এক্স প্লাস টুয়াইস এক্স প্লাস এক্স বাই 1.5 ইকুয়াল হচ্ছে 550। এইভাবে করেও করা যাবে। তাহলে 1.5 হচ্ছে লসাগু, এটাকে গুণ করলে আসে 1.5x, 2 দিয়ে গুণ করলে আসে 3x, এটার জায়গায় আসে এক্স, তার মানে 550। আর এখানে কত আসে, 4.5, একে 5.5, তার মানে 5.5x বাই 1.5 ইকুয়াল হচ্ছে 550। দশমিক দশমিক উঠে গেল, তার মানে এখান থেকে এক্স সমান দাঁড়াচ্ছে 550 গুণন 15 ভাগ 55, তার মানে আপনি এটা এটা কাটাকাটি করলে 10, তার মানে হচ্ছে 150। 150 হচ্ছে কার মান, চিনির মান। 150 যদি চিনির মান হয় তাহলে ময়দার মান হবে 2x, তার মানে 2x ইকুয়াল হবে 150 গুণন 2, মানে হবে 300। এভাবে করেও করা যায়। আমি বলতেছি সরল 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 সমীকরণ হচ্ছে এমন এমন অঙ্ক যেটা আপনি যেইটা ইচ্ছা সেইটা দিয়ে করতে পারেন, যে কোনো নিয়মেই আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনটা নিয়মে আপনার সুবিধা হবে সেটার বিষয়টা হচ্ছে, যেমন দেখেন কিসমিসের 1.5 গুণ চিনি আছে, তাহলে কিসমিসকে এক্স ধরলে চিনি হচ্ছে 1.5 গুণ, কারণ চিনির আবার দ্বিগুণ ময়দা ময়দা আছে। তাহলে এইটা যেহেতু চিনি 1.5 গুণ, মানে চিনি 1.5x, কিসমিস এক্স হইলে চিনি 1.5x, তাহলে এই চিনিটাকে 1.5x ধরলে এর আবার দ্বিগুণ পরিমাণ ময়দা, মানে এর 3x। এইটা ধরাটা আমাদের জন্য ইজিয়ার। তাহলে চিনি, ময়দা এবং হচ্ছে চিনি, ময়দা এবং কিসমিস, তার মানে এখানে এক্স প্লাস আপনার চিনি হচ্ছে 1.5 আর ময়দার পরিমাণ 3x, এই জিনিসটা ধরাটা আমাদের জন্য ইজিয়ার। আমরা এই জন্য এটাকে আমরা এক্স ধরছি, কারণ এটাকে এক্স ধরলে এর দ্বিগুণ আছে চিনি, আবার চিনিটাকে 1.5টা ধরলে তার দ্বিগুণ আছে ময়দা, শেষ। এটার জন্য আমাদের সুবিধা হয়। আমি এতক্ষণ থেকে এটাই এটাই বোঝানোর চেষ্টা করতেছি গতদিন আমরা কেন এটাকে ধরেছি, জাস্ট এটার ক্যালকুলেশনটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে এই কারণে। এটা এটা কাটাকাটি করলে যেহেতু 100 আসতেছে, তার মানে এক্স এর মান 100, কিন্তু ময়দা চেয়েছে, তার মানে 3x, 3x মানে হচ্ছে 300। ক্লিয়ার, বুঝেছি? মানে যে কোনোটাকে এক্স ধরলেই হবে, যে কোনোটাকে এক্স ধরলেই হবে, এটাতে কোনো সমস্যা নাই। যেমন কেউ যদি ময়দাটাকে এক্স ধরে তাহলে করা যাবে না, সবাই ময়দাটাকে এক্স ধরে করা যাবে না, ময়দার পরিমাণ যদি এক্স হয় তাহলে চিনির দ্বিগুণ ময়দা আছে, তাহলে চিনির পরিমাণ x/2, কারণ ময়দার অর্ধেক আছে, তার মানে চিনি। হ্যাঁ, আবার কিসমিসের 1.5 গুণ চিনি আছে, তার মানে এই চিনি তো আমি পেয়ে গেছি x/2,
তার মানে এর আসলে 1.5 ভাগ আছে, মানে x/2 কে আবার 1.5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অতটুকু কিসমিস আছে। তার মানে এটা হচ্ছে x/3, কিসমিসের পরিমাণ আসলে x/3 হয়ে যাবে, তাও করা যাবে। তার মানে x/2 প্লাস এক্স প্লাস x/3, সেখানে এক্স হচ্ছে ময়দার পরিমাণ, মানে এক্সটা ডিরেক্টলি বের হলে আপনার অ্যান্সার চলে আসবে। এটা ইকুয়াল হচ্ছে 550। সেখানে 6 যদি লসাগু হয় 3x প্লাস 6x প্লাস 2x ইকুয়াল 550। সেখান থেকে 9 আর 2 11, 11x/6 ইকুয়াল হচ্ছে 550। অতএব x সমান 550 ইন্টু 6/11, 5 11 55 50, তার মানে 300। এটা x এর মানটাই তো ময়দার পরিমাণ, একবারই বের হয়ে গেল। ক্লিয়ার? বুঝেছি? আমরা যে কোনোটাকেই x ধরতে পারি। ক্লিয়ার? বুঝেছি? মানে যে কোনোটাকে যে x ধরতে পারি, বুঝেছি বিষয়টা? কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে হবে যে এইটাকে যদি x ধরি, ময়দার পরিমাণটাকে যদি x ধরি, তাহলে চিনির পরিমাণ হবে x/2, কারণ চিনির দ্বিগুণ ময়দা আছে, তাহলে ময়দার অর্ধেক আছে চিনি, তাহলে x/2 হবে চিনির পরিমাণ। আবার কিসমিসের 1.5 গুণ আছে, কিসমিসের 1.5 গুণ আছে চিনি, তার মানে চিনি তো x/2 ছিল, তার মানে এই কিসমিস আছে চিনির 1.5 ভাগ। 1.5 ভাগ মানে কি, x/2 কে আবার 1/5 দিয়ে আপনাকে ডিভাইড করতে হচ্ছে, তার মানে 2 আর 1/5 গুণ করলে তো 3 আসে, তার মানে x/3। তার মানে কিসমিসের পরিমাণ x/3। এটা হচ্ছে কিসমিস, এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে চিনি। এই ক্লিয়ার? ওকে, একজন একজন একটা ক্রিকেট দলে যতজন স্টাম্পড আউট হয়েছে, একজন ক্রিকেট দলে যতজন স্ট্যাম্পড আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, হ্যাঁ, এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড হলো, তাহলে দলে কয়জন কট আউট হয়েছে? ঠিক আছে, তাহলে মোট উইকেটের যেহেতু অর্ধেক গুলা বোল্ড হয়েছে, অর্ধেক যেহেতু বোল্ড হয়েছে, মোট উইকেট তো 10টা, তাহলে 10টার মধ্যে অর্ধেক মানে 5টা হচ্ছে বোল্ড হয়েছে। তাহলে 5টা যদি বোল্ড হয়, তাহলে আমাদের কি বলছে, যতজন স্ট্যাম্পড আউট হয়েছে তার 1.5 গুণ হচ্ছে কট আউট হয়েছে। তার মানে আমরা এইভাবে বুঝতে পারি যে স্ট্যাম্পড আউট যতজন হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। আমাকে বলছে যে কট আউট কতজন হয়েছে, তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সারটা কি হবে? অ্যান্সার অবশ্যই 3 হবে। হ্যাঁ, কারণ 1.5 গুণ মানে কি, আমি যদি বলি স্ট্যাম্পড আউট হয়েছে x জন, তার 1.5 গুণ মানে 1.5x, তাহলে x প্লাস 1.5x ইকুয়াল হচ্ছে 5, তার মানে হচ্ছে 2.5x ইকুয়াল 5, তার মানে x এর মান হচ্ছে 5/2 মানে 2। x এর মান 2 মানে কি, x এর মান 2 মানে স্ট্যাম্পড আউট হয়েছে 2 জন, তাহলে বাকি স্ট্যাম্পড আউট যতজন হলো তার 1.5 গুণ কট আউট, তাহলে কট আউট কতজন হবে? 1.5x, 1.5x মানে 2 ইন্টু 1.5, মানে 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3 জন, তার মানে 3 জন হচ্ছে কট আউট হয়েছে। আবার বলি, আবার বুঝাই বলি, শুনেন। একটা ক্রিকেট খেলায় মোট আউট যে হয়, এই যে মোট উইকেট থাকে হচ্ছে 10টি উইকেট থাকে, 10টা উইকেট থাকে। এই 10টা উইকেটের মধ্যে অর্ধেক জন বোল্ড হয়েছে, অর্ধেক বোল্ড হয়েছে মানে কি, হাফ বোল্ড হয়ে গেছে, মানে 10-এর মধ্যে 5 বোল্ড, তাহলে বাকি উইকেট থাকলো 5। এই 5টা কে কে মিলে হয়েছে? সেটা হচ্ছে যে যতজন স্টাম্পড আউট হয়েছে, স্টাম্পড আউটকে যদি আমরা এক্স ধরি, তার 1.5 গুণ হচ্ছে কট আউট হয়েছে, 1.5 গুণ মানে 1.5x, তার মানে স্টাম্পড আউট হয়ে যদি এক্স জন, তাহলে তার 1.5 গুণ হচ্ছে কট আউট, তাহলে এইটা কট আউট, কট আউটের পরিমাণে বের করতে বলছে, মানে 1.5x এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে অবশ্যই তাহলে 2.5x সমান হচ্ছে 2.5x সমান হচ্ছে 5, তাহলে এক্স এর মান হচ্ছে 5/0.2, এটা হচ্ছে 2। এক্স এর মান যদি 2 হয়, তাহলে আমাদের 1.5 গুণ, তার 1.5 গুণ মানে কি, 1.5x মানে 1.5 ইন্টু 2 মানে হচ্ছে 3। ঠিক আছে? ক্লিয়ার? এখন এইখানে যখন আপনার অপশন গুলাই এরকম দেওয়া থাকবে, এই 3 এর জায়গায় এখানে এখানে 3 আছে, এখানে যদি 2 দেওয়া থাকতো তাহলে আপনি এইভাবে করতেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার,
যে আমাদের উইকেট আছে 10টা, 10টার মধ্যে অর্ধেক বোল্ড আউট হয়েছে, তার মানে 5টা তো বোল্ড আউট হয়েছে, আর কয়জন আছে? 5জন। এই 5জনের মধ্যে কেউ হয়েছে স্ট্যাম্পড আউট, কেউ হয়েছে কট আউট। তাহলে সেই পরিমাণ তো 5 হবে না, সেই পরিমাণ 7 হওয়ার কোনো চান্স নেই, সেই পরিমাণ 8 হওয়ার চান্স নেই, অবশ্যই 5-এর চেয়ে ছোট কিছু একটা হবে। কারণ মানে 5জন তো বোল্ড আউটই হয়েছে, আর বাকি 5জন কেউ কেউ হয়েছে স্ট্যাম্পড আউট, কেউ কেউ হয়েছে কি কট আউট। তাহলে কট আউট হয়েছে 3জন। এখানে অপশনগুলো দেখে 3 এটা মুহূর্তের মধ্যেই বলে দেওয়া উচিত, কিন্তু যেহেতু যদি যদি অপশনগুলো আলাদা আসে তাহলে ওই নিয়মে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এখানে দেখেন, এইখানে এই অঙ্কটাও আপনারা অনুপাতের অঙ্ক দিয়ে করতে পারেন। হ্যাঁ, এই অঙ্কটাও অনুপাতের অঙ্ক দিয়ে করতে পারেন, আবার এক্স ধরেও করতে পারেন। দেখেন এখানে প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক টাকা পায়, আবার দ্বিতীয় জন তৃতীয় জনের অর্ধেক টাকা পায়, দ্বিতীয় জনটা তৃতীয় জনের অর্ধেক টাকা পায়। তাহলে আমরা কিন্তু এইভাবে যদি চিন্তা করি, মানে অর্ধেকের অর্ধেক। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি যে প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক টাকা পায়, তাহলে প্রথম জন যদি এক্স টাকা পায়, প্রথম জন, আমি একটু চিন্তা করি, প্রথম জন যদি এক্স টাকা পায়, তাহলে দ্বিতীয় জনের অর্ধেক টাকা পায় প্রথম জন, তাহলে দ্বিতীয় জন অথবা অবশ্যই 2x টাকা পেয়েছে, মানে তার মানে দ্বিতীয় জনের কাছে ডাবল টাকা ছিল। প্রথম জনটা দ্বিতীয় জনের অর্ধেক টাকা পেয়েছে, তার মানে দ্বিতীয় জনের কাছে 2x টাকা আছে। আবার দ্বিতীয় জন তৃতীয় জনের অর্ধেক টাকা পায়, তার মানে তৃতীয় জনের আরো ডাবল টাকা আছে, তার মানে 4x, 2 দ্বিগুণে 4x টাকা আছে। এটা কি বুঝেছি আমরা? এই জিনিসটা বুঝেছি? এই জিনিসটা বুঝেছি কিনা, যে প্রথম জন এক্স টাকা পেয়েছে, প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক টাকা পেয়েছে, তার মানে কি প্রথম জন, ধরেন যে আমি হচ্ছি প্রথম জন, আমি আরেকজনের যদি অর্ধেক টাকা পাই, তার মানে কি ওর কাছে আমার ডাবল টাকা আছে না, দ্বিতীয় জনের কাছে ডাবল টাকা আছে আমার, মানে প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক টাকা পেয়েছে। এই কথার অর্থ কি? প্রথম জন যা পেয়েছে সেটা দ্বিতীয় জনের অর্ধেক, তাই দ্বিতীয় জন ডাবল পেয়েছে না প্রথম জনের। মনে করেন প্রথম জন 5 টাকা পায়, 10 টাকা, তাহলে না 10-এর অর্ধেক টাকা পেলো, তার মানে ওর কাছে ডাবল টাকা আছে দ্বিতীয় জনের কাছে। কিন্তু দ্বিতীয় জনের টাকাটা আবার তৃতীয় জনের অর্ধেক, দ্বিতীয় জনের যে টাকাটা পেয়েছে সেটা আবার তৃতীয় জনের অর্ধেক। তাহলে দ্বিতীয় জনের কাছে যদি 2 টাকা থাকে, তাহলে তৃতীয় জনের কাছে কয় টাকা আছে? 4 টাকা আছে, তাহলে না 4-এর অর্ধেক 2 আছে। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে আমাকে বলা হয়েছে যে এই টাকাটা যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে 882। তার মানে এক্স প্লাস 2x প্লাস হচ্ছে 4x সমান হচ্ছে 882। তাহলে কত আসতেছে? 3 আর 4 হচ্ছে 7x, 7x সমান 882। তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 882 কে 7 দিয়ে ভাগ করলে 7 কে 7 18, 7 দুগুণে 14, 42, 6 7 42, 126 টাকা হচ্ছে এক্স এর মান। কিন্তু এক্স তো অ্যান্সার না, কি অ্যান্সার? আমাদের তো চাইছে তৃতীয় জন কত পাবে, তৃতীয় জন তো 4x, তার মানে একে 4 দিয়ে গুণ করতে হবে। 4 6 24, 4 দুগুণে 8 আর 2 10, 4 কে 4, একে হচ্ছে 5, তার মানে 504 টাকা পাবে। বুঝেছি? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ট্যাম্পড আউট আর
ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এইটা যদি মানে আপনাদের বুঝে যান আপনারা, তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কটাও তিনজনের মধ্যে টাকা ভাগ করে দেওয়ারই বিষয়। তো আমি, ও আচ্ছা, এর আগের অঙ্কটা আরেকটু আরেকটু আমি বলে নিই। এর আগের অঙ্কটা আরেক নিয়মেও করা যাবে। সেটা হচ্ছে কি নিয়ম? সেটা হচ্ছে অনুপাতের নিয়ম। অনুপাতের নিয়মটাও একবার দেখেন। অনুপাতের নিয়মটা হচ্ছে প্রথম জন ইস্টু দ্বিতীয় জন। আমি যদি এইভাবে করে বলি যে প্রথম জন অনুপাত দ্বিতীয় জন, কত দেওয়া আছে? যে প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক টাকা পায়। তার মানে প্রথম জন অনুপাত দ্বিতীয় জন হচ্ছে 1:2। মানে প্রথম জন আর দ্বিতীয় জনের অনুপাত হচ্ছে 1:2। মানে প্রথম জনটা দ্বিতীয় জনের অর্ধেক টাকা পায়। আবার দ্বিতীয়তে বলা আছে দ্বিতীয় জন অনুপাত হচ্ছে তৃতীয় জন। এটা দেওয়া আছে 1:2, কারণ দ্বিতীয় জন ও তৃতীয় জনের অর্ধেক টাকা পায়। অনুপাতের কথা যদি বলি, অর্ধেক মানে এ 2 টাকা পাইলে এক টাকা পাবে। তো এখন যেহেতু এই দ্বিতীয় জন এই জায়গাকার আর এই জায়গাকার মিল হয়ে গেছে, তার মানে আমি প্রথম জন অনুপাত দ্বিতীয় জন অনুপাত তৃতীয় জন এই মানটা কিন্তু বের করে ফেলতে পারি। তৃতীয় জন এই মানটা বের করে ফেলতে পারি কি রকম? এই যে দ নিয়মে 1 আর 1 গুণ করলে 1, 1 আর 2 গুণ করলে 2, আর 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। এখন তার মানে 1:2:4। এখন প্রথম জনের অনুপাত 1, দ্বিতীয় জনের হচ্ছে 2, আর তৃতীয় জনের হচ্ছে 4। এখন দেখেন যে এই যে 882 টাকা, এটা তো তিনজনের মধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে তিনজনের যদি টাকাটা যোগ করা যায়, 1, 2 আর 4, তার মানে 7 টাকা হয়। 1 যোগ 2 যোগ 4 মানে 60 টাকা। তার মানে এই 60 টাকার পরিমাণ হচ্ছে 882 টাকা, অনুপাতের যে নিয়মে আমি শিখিয়েছি। তাহলে 1 টাকার পরিমাণ হবে 882 ভাগ 7। আমাকে তো বলা হয়েছে যে তৃতীয় জন কত পাবে, তার মানে 4 এর মানটা বের করতে হবে। 4 জনের মান হবে 4 গুণন 882 ভাগ হচ্ছে 7। তার মানে 7 কে 7, 7 দুগুণে 14, 6 7 42, তারপরে 424, 4 দুগুণে 8, 2 10, আর 4 একে 5, এই তো 405 টাকা, 504 টাকা। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি সবাই? সলভ ক্লাসের দিন অঙ্ক দিয়ে এখানে না। আহ, আচ্ছা, এই অঙ্কগুলা সবগুলাই আপনি ইচ্ছা করলে, যেমন কালামের বেতন এক্স টাকা, কালামের বেতন এক্স টাকা, যা সালামের বেতনের অর্ধেক। তার মানে সালামের বেতন, কালামের বেতন এক্স টাকা যা সালামের বেতনের অর্ধেক, তার মানে সালামের বেতন হচ্ছে 2x টাকা। এবং আরিফের বেতন, আরিফের বেতনে 4 গুণ, তার মানে আরিফের বেতন হচ্ছে এক্স ভাগ 4। হুম, তাদের তিনজনের বেতনের যোগফল কত? তার মানে এক্স প্লাস 2x প্লাস এক্স বাই 4 এর মানটা বের করতে বলেছে। 4 হচ্ছে লসাগু, তার মানে 4x প্লাস 8x প্লাস হচ্ছে এক্স, তার মানে 12 আর একে 13x, 13x বাই 4। ঠিক আছে? দেখেন আরেকবার দেখেন, বলছে কালামের বেতন এক্স টাকা, কালামের বেতন এক্স টাকা যা সালামের বেতনের অর্ধেক। সালাম যে আছে সালামের বেতনের অর্ধেক, তার মানে অবশ্যই সালামের বেতনটা দ্বিগুণ। মানে কালামের বেতন যদি সালামের বেতনের অর্ধেক হয়, তার মানে সালামের বেতন অবশ্যই ডাবল। মানে কালামের বেতন সালামের বেতনের অর্ধেক, এই কথাটার অর্থ কি? কালামের বেতন 5 টাকা হইলে সালামের বেতন 10 টাকা, তাহলেই তো অর্ধেক হয়। কালামের বেতন 50 টাকা হইলে সালামের বেতন 100 টাকা। এরকম মানে, মানে কালামের বেতনের চেয়ে সালামের বেতনটা ডাবল আসলে। এবং আরিফের বেতনের 4 গুণ, কথার অর্থ কি? যে কালামের বেতন যে এক্স টাকা সেটা আরিফের বেতনের 4 গুণ, তার মানে আরিফের বেতন হচ্ছে x/4। মানে x/4 মানে কি? কালামের বেতনের 4/1 ভাগ বেতন। তার মানে এখন বলছে যে এই তিনজনের বেতন যোগ করলে কি হবে, মানে এক্স প্লাস 2x প্লাস x/4 যোগ করলে কি হবে। তার মানে এখানে 4 হচ্ছে লসাগু, তার মানে 4x প্লাস 4 দুগুণে 8x প্লাস x, মানে হচ্ছে 13x/4। ঠিক আছে? ক্লিয়ার?
আরিফের বেতন হচ্ছে 4 গুণ, মানে কালামের বেতন আরিফের বেতনের 4 গুণ। তার মানে কি আরিফের বেতনটা 4 ভাগ না, সেটাই x/4 আছে। সেগুলা সেম জিনিস। রানের অঙ্ক এটা আসতে পারে। আমি আমি থামেন, এখানকার সবগুলো এগুলো অনেকগুলো আছে, এগুলো প্র্যাকটিস করার বিষয়, আপনারা প্র্যাকটিস করবেন একই টাইপের অঙ্ক। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আর করাই দিই, আর হচ্ছে তাহলে আপনাদের হয়ে যাবে। যেমন ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে বেঞ্চের অঙ্কগুলা, বেঞ্চের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেঞ্চের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এটা এই অঙ্কটা করাই দিই আগে। বেঞ্চের অঙ্ক, তারপরে হ্যাঁ এটা অঙ্ক আগে করাই দিই। আচ্ছা, এখানে কি বলেছে, আহ একটি শ্রেণীর বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। একটা শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। হুম, তো এবং প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। তাই এই অঙ্কটা মূলত হচ্ছে যখন আসে সেটা সেটা দুই একটা জায়গায় আসছে, যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিসের জিনিস। এটা যেহেতু এক্স ধরা বা ইয়ে, আসলে যারা তাড়াতাড়ি এক্স ধরতে পারবে, মানে শুধু দেখাটাই বড় বিষয় না। মানে আপনি যদি এইভাবে করে চিন্তা করেন যে বেঞ্চের সংখ্যা, হ্যাঁ এই রিলেটেড অঙ্কগুলা প্রাইমারিতে আসে আর কি। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, 3খানা বেঞ্চ খালি থাকে, ঠিক আছে? তাহলে আমি যদি ছাত্র সংখ্যাকে এক্স ধরি, ধরি ধরি ছাত্র সংখ্যা হচ্ছে এক্স, ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন, এটা যদি বলি, ঠিক আছে? তাহলে ছাত্র সংখ্যা যদি এক্স জন হয়, তাহলে আমরা প্রথম প্রথম যেই কথাটা, যে অথবা ছাত্র সংখ্যা না ধরে বেঞ্চ সংখ্যাও ধরতে পারি। আচ্ছা বেঞ্চ সংখ্যাই ধরি, তাহলে বেঞ্চ সংখ্যা ধরি বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সটি, বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটি, মানে টোটাল বেঞ্চ আছে এক্সট্রা বেঞ্চ আছে। একটু ভালো করে চিন্তা করেন, প্রতি বেঞ্চে বেঞ্চে 4 জন করে বসছে এবং 3খানা বেঞ্চ খালি আছে। তাহলে বেঞ্চ সংখ্যা যদি এক্সট্রা হয়, 3খানা বেঞ্চ কিন্তু খালি আছে, তার মানে অ্যাকচুয়ালি কতগুলা বেঞ্চে আসলে মানে ছাত্ররা বসেছে। ভালো করে বুঝেন, আমি কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার দেন, সুন্দর মতো করে অ্যান্সার দেন। কেউ কেউ আছে কমেন্ট করা নিয়ে ব্যস্ত, কমেন্ট করেন না, এমনি এমনি কমেন্ট করেন না। আমি যেটা কোশ্চেন করলাম আবার কোশ্চেনটা বলছি। একটা বেঞ্চের সংখ্যা আমি ধরেছি এক্সট্রা, 4 জন করে বসলে 3টা বেঞ্চ খালি থাকে। তাহলে 4 জন করে কয়টা বেঞ্চে বসেছে, আপনাদেরকে এই কোশ্চেনটা আমি করলাম। 4 জন করে কয়টা বেঞ্চে তাহলে বসেছে, 4 জন করে কয়টা বেঞ্চে বসেছে। ভালো করে কোশ্চেন শুনেন এবং অ্যান্সার দেন, এতটুকু অ্যান্সার দিতে না পারলে কিছু হবে না। 4 জন করে 4 জন করে বসলে, আমি তো বেঞ্চের সংখ্যা এক্সট্রি ধরেছি, টোটাল বেঞ্চ আছে মনে করেন এক্সট্রা, 4 জন করে বসার ফলে 3টা বেঞ্চ খালি আছে। তাহলে কয়টা বেঞ্চে আসলে 4 জন করে বসেছে, কয়টা বেঞ্চে আসলে 4 জন করে বসেছে এক্সট্রা বেঞ্চে হইলো? 3টা বেঞ্চ তো খালি আছে এক্সট্রা বেঞ্চে। 60টা বেঞ্চে, একজন বলছে 60টা বেঞ্চে, কি ধরনের কথা? কয়টা বেঞ্চে এক্সট্রা বেঞ্চ তো টোটাল আছে, তার মধ্যে তো 3টা বেঞ্চ খালি আছে, তাহলে কয়টা বেঞ্চে বসেছে, কয়টা বেঞ্চে বসেছে? আমি কোশ্চেন করতে করতে আপনার মাথায় ঢুকতে হবে। একজন লিখছে 4x-3, 4 কোথা থেকে আসলো? বেঞ্চের সংখ্যাই তো এক্সট্রা, তাহলে তার সাথে 4 গুণ দিয়ে কি বেঞ্চের সংখ্যা বাইরে হবে? বেঞ্চের সংখ্যা 4 গুণ। আমি তো বলছে বেঞ্চের সংখ্যা, কয়টা বেঞ্চে ছাত্র বসেছে, আমি ছাত্র সংখ্যা চাই নাই, কয়টা বেঞ্চে ছাত্র বসেছে। তাহলে বেঞ্চে বসেছে হচ্ছে x-3টা, কারণ 3টা বেঞ্চ তো খালি আছে, এক্সট্রা বেঞ্চের মধ্যে 3টা বেঞ্চ খালি আছে। তাহলে এই খালি বেঞ্চে তো আর বসে নাই স্টুডেন্টরা, খালি বেঞ্চে তো বসে নাই, x-3টা বেঞ্চে বসেছে। তাহলে x-3টা বেঞ্চে যে বসলো, প্রতিটা বেঞ্চে কয়জন করে বসেছে? 4 জন। তার মানে 4 জন করে বসলে 4 গুণন এতজন হচ্ছে ছাত্র সংখ্যা। এটা কি বুঝেছি? ভালো করে বুঝেন, এক্স এক্স হচ্ছে বেঞ্চের সংখ্যা, 3টা বেঞ্চ তো খালি আছে 4 জন করে বসায়,
4 জন করে যদি বসাই, যদি 3টা বেঞ্চ খালি থাকে তাহলে কয়টা বেঞ্চে 4 জন করে বসেছে? অ্যান্সার হচ্ছে x-3টা বেঞ্চে। কয়জন করে বসছে? 4 জন করে। তাহলে একটা বেঞ্চে 4 জন, তাহলে x-3টা বেঞ্চে কয়জন বসে? 4 ইন্টু x-3। তার মানে টোটাল ছাত্র ছিল 4 ইন্টু x-3। বুঝেছি কথাটা? কি বুঝেছি? কারণ একটা বেঞ্চে তো 4 জন করে বসছে, তার মানে ওই যে x-3টা বেঞ্চে তো বসেছে স্টুডেন্টরা। তাহলে কয়জন বসলো টোটাল? 4 ইন্টু x-3। বুঝেছি? ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ। এখন দ্বিতীয়টাতে যাই। প্রতিটি বেঞ্চে 3 জন করে বসলে, আচ্ছা আবার একটা ছাত্র সংখ্যার কথা যদি আমরা হিসাব করি, প্রতিটি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় প্রতিটা বেঞ্চে। মানে এই এক্সট্রা বেঞ্চে যদি 3 জন করে বসে মানে 3x, তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে এক্সট্রা বেঞ্চে 3 জন করে বসলে যেই ছাত্র সংখ্যাটা আছে তার সাথে আরো 6 যোগ করলে টোটাল ছাত্র সংখ্যাটা হবে। তাহলে ছাত্র সংখ্যা এইটা আর এইটা তো একই, মানে এটাও ছাত্র সংখ্যা, এটা এই হিসাবে করে ছাত্র সংখ্যা। তাহলে 4 ইন্টু x-3 ইকুয়াল হচ্ছে 3x প্লাস হচ্ছে 6। তাহলে আমাদের আসতেছে 4x মাইনাস 12 সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে 6। 4xটা এই পাশে যদি নিয়ে আসেন তাহলে 4x মাইনাস 3x যদি করেন তাহলে x ইকুয়াল 12 আর 6 যোগ করলে হচ্ছে 18। তার মানে 18টি বেঞ্চ আছে। তাহলে 18টা যদি বেঞ্চ থাকে তাহলে আপনারা আমাকে বলেন যে ছাত্র সংখ্যা কত? যে কোনো একটাতে বসাই দিতে পারেন, যেমন 3x প্লাস 6 এ যদি বসাই দিই 3 ইন্টু 18 প্লাস 6, 3 18 54 প্লাস 6 মানে 60 জন। টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 60 জন। বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, আবার বুঝাই দিচ্ছি। স্বাভাবিক, না বুঝতেই পারেন। ওকে, দেখেন আবার বললি, দেখেন মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, বেঞ্চের সংখ্যা যদি আমি এক্সট্রা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3খানা বেঞ্চ খালি আছে। তার মানে প্রথম শর্ত মতে স্টুডেন্টের সংখ্যা কতগুলা সেটা যদি আমি বের করতে চাই, ধরি বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটি, ধরি বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সটি বেঞ্চ আছে, তাহলে আমরা বলতে পারি 4টা বেঞ্চে যদি মানে সরি এক্সট্রা বেঞ্চে যদি 4 জন করে বসে 3টা বেঞ্চ এখনো খালি থাকে। তার মানে আসলে এক্সট্রা বেঞ্চে বুঝতে পারে নাই 3টা বেঞ্চ এখনো খালি আছে। তার মানে আসলে ছাত্ররা যতগুলা বেঞ্চে বসছে, ছাত্ররা বেঞ্চে বসেছিল হচ্ছে x-3টা বেঞ্চে, কারণ মোট বেঞ্চ ছিল এক্সট্রা, তার মধ্যে 3টা বেঞ্চ খালি আছে। তার প্রতিটা বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে 4 ইন্টু x-3, কারণ প্রতিটা বেঞ্চে 4 জন করে বসছে। তাহলে এইটা হচ্ছে ছাত্রের সংখ্যা। তাহলে আহ এরপর এরপর বলেছে কিন্তু প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে, মানে আমাকে আরেকবার ছাত্র সংখ্যা বের করার আরেকটা থিওরেম দিয়েছে। সেটা কি? প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে, এক্সট্রা তো বেঞ্চ আছে, তাহলে 3 জন করে বসলে ছাত্র সংখ্যা হয় 3 এক্সট্রা। কিন্তু এটাই কি ছাত্র সংখ্যা? না, কারণ এটা হচ্ছে এক্সট্রা বেঞ্চে 3 জন করে বসলে মোট ছাত্র কয়টা বুঝতে পারছে, এটাই কিন্তু স্কুলে মানে ক্লাসের ছাত্র সংখ্যা না। কারণ এই শ্রেণীর ছাত্র সংখ্যা যে এইটা ছিল, এই ছাত্র সংখ্যা কিন্তু 3x সবাই বুঝতে পারে নাই। এখন আরো 6 জন কিন্তু বাকি আছে, এই 6 জন দাঁড়ায় আছে। তার মানে এইটা হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে এই পাশে এটা দিয়েও ছাত্র সংখ্যা বের করেছি, এটা দিয়েও ছাত্র সংখ্যা বের করেছি। তার মানে এটা ইকুয়াল এটা যদি লেখা যায় 4 ইন্টু x-3 ইকুয়াল হচ্ছে 3x প্লাস 6 যদি লেখা যায়, তাহলে 4x মাইনাস 12 ইকুয়াল 3x প্লাস 6। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল হচ্ছে 18। x ইকুয়াল 18 মানে বেঞ্চের সংখ্যা
18টা, বেঞ্চের সংখ্যা যদি 18টা হয় তাহলে ছাত্র সংখ্যা কত? তার মানে 3 × 18 + 6 মানে হচ্ছে 3 × 18 = 54 + 6 মানে 60। কারণ মানে এক্সট্রা বেঞ্চ আছে, এক্সট্রা বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে 3x জন বসতে পারে, কিন্তু এই 3x জন করে বসলেও 3x বসলেও আমার ছাত্র সংখ্যা কিন্তু 3x না, 3x এর সাথে 6 আরো যোগ হবে, 6 আরো যোগ হবে। কেন 6 যোগ হবে? কারণ 6 জন দাঁড়িয়ে আছে, মানে 3 জন করে যদি এক্সট্রা বেঞ্চে বসে তাহলে 3x জন বসতে পারতেছে, কিন্তু 6 জন যে দাঁড়ায় আছে এরাও তো স্টুডেন্ট, তার মানে এই 6 জন যোগ করলে টোটাল স্টুডেন্ট পাওয়া যাবে। আবার এখানে যখন আমরা 4 জন করে বসাইছি 4x স্টুডেন্ট না, কারণ 3টা বেঞ্চ তো খালি আছে, তার মানে x - 3 × হচ্ছে 4, এতগুলা বেঞ্চে যে বসেছে এরাই হচ্ছে স্টুডেন্ট সংখ্যা। দুই পাশে স্টুডেন্ট সংখ্যা দুটাই, মানে আমরা দুই নিয়মে স্টুডেন্ট সংখ্যা বের করার সিস্টেম দিয়েছে, দুটো ইকুয়াল করে দিচ্ছি, সেখান থেকে x এর মান বের করেছি। আপনারা কি বুঝেছেন? এখন কি বুঝেছেন? আচ্ছা, আরেকটা নিয়মে করা যেতে পারে, ওইটা নিয়ম বুঝতে আপনাদের আরেকটু কঠিন লাগতে পারে, আমি জানি না। আরেকটা নিয়মে করা যেতে পারে, দেখা যাক, সেটা হচ্ছে ছাত্রের সংখ্যা দিয়ে হিসাব করি আমরা। এটা আরেকটু কঠিন লাগতে পারে। ধরি ছাত্র সংখ্যা এক্স, ও সহজও লাগতে পারে, আমি জানি না। ছাত্র সংখ্যা ধরে নিলাম এক্স। এইবার আমি যদি চিন্তা করি ছাত্রের সংখ্যা যদি এক্সট্রা থাকে, তাহলে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে 4 জন করে বসলে বেঞ্চ সংখ্যা কত হবে? অ্যান্সার হচ্ছে 4 জন করে যদি বসে, দেখেন 4 জন করে যদি বসে তাহলে এক্স জন ছাত্র 4 জন করে বসলো, তাহলে বেঞ্চ লাগলো হচ্ছে, বেঞ্চের প্রয়োজন হচ্ছে কয়টা? বেঞ্চের প্রয়োজন হচ্ছে আপনার x/4টা, কিন্তু 3টি বেঞ্চ খালি আছে, 3টি বেঞ্চ খালি আছে, তার মানে এইখানে যতগুলা বেঞ্চ আছে তার চেয়ে আসলে 3টা বেঞ্চ আরো বেশি আছে। তাহলে বেঞ্চ সংখ্যা আমরা হিসাব করলাম, বেঞ্চের সংখ্যা, বেঞ্চের সংখ্যা আমরা এইভাবে করে হিসাব করতে পারি। মানে আমি যদি ছাত্রের সংখ্যা যদি এক্স ধরি, প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে আমাদের বেঞ্চ কয়টা লাগবে 4 জন করে বসলে? মনে করেন আপনার ছাত্রের সংখ্যা যদি 20 জন থাকতো, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে আমার কি বেঞ্চ লাগতো 5টা করে, কারণ 5টা বেঞ্চ লাগতো। তো 20 জন ছাত্রের 5টা বেঞ্চ লাগতো কিভাবে? আবার একজন ছাত্র যদি থাকে x/4, মানে x/4টা বেঞ্চ লাগবে। এটা হচ্ছে বিষয়। কিন্তু বিষয়টা তো এই জায়গায় শেষ না, কারণ যতজন ছাত্র আছে সবাই যদি বসেও যায় 4 জন করে, তখনও 3টা বেঞ্চ খালি থাকে, তার মানে 3টা এক্সট্রা বেঞ্চ আছে। এটা এখানে 3টা এক্সট্রা বেঞ্চ আছে, ঠিক আছে? 3টা এক্সট্রা বেঞ্চ আছে। আবার আমি আমি আরেকভাবে বলতে পারি 3টা এক্সট্রা বেঞ্চ আছে, তার মানে বেঞ্চ সংখ্যা হচ্ছে এটা। আরেকভাবে আমি যদি বেঞ্চ সংখ্যা বের করতে চাই, কিন্তু প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, এই কথার অর্থ কি? যে আমি যদি আরেকভাবে করে বেঞ্চের সংখ্যা বলি যে x/3, এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা, যে প্রতি বেঞ্চে 3 জন করে বসছে, তাহলে বেঞ্চ লাগবে হচ্ছে x/3টা। কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে যে এই জায়গায় এক্স জন আসলে পুরাটা মানে 3 জন করে আসলে বুঝতে পারে নাই, এখানে 6 জন আসলে দাঁড়ায় আছে, তার মানে এক্স জন বুঝতে পারে নাই, তার মানে আসলে বেঞ্চের সংখ্যা আসলে x - 6/3, মানে 6 জন বাদে 3 জন করে বসলে আসলে যেই বেঞ্চটা লাগে সেটা হচ্ছে বেঞ্চের সংখ্যা, মানে x - 6/3। ঠিক আছে? তাহলে আমরা আমরা এইভাবে করে করতে পারি যে এই দুইটাই হচ্ছে বেঞ্চের সংখ্যা, তার মানে x/4 + 3 সমান হচ্ছে x - 6/3। তার মানে আমি যদি লসাগু করি 4, আর এখানে আসতেছে এক্স প্লাস হচ্ছে 12 ইকুয়াল x - 6/3। তাহলে কাটাকাটি করলে মানে বজ্রগুণন করলে কি আসে? 3x প্লাস হচ্ছে 3 × 12 = 36 ইকুয়াল 4x মাইনাস হচ্ছে 4 × 6 = 24। তার মানে 4x 4x - 3x সমান
36 প্লাস 24, অর্থাৎ এক্স সমান হচ্ছে 36 আর 24 যোগ করলে 60, একবারে 60, এক্স এর মান 60 বের হয়ে গেল। এটা আরেকটা নিয়ম, মানে দ্বিতীয় নিয়ম হচ্ছে এটা, দ্বিতীয় নিয়ম যে মানে আপনি ছাত্রের সংখ্যা হিসাব করে বেঞ্চের সংখ্যা বের করবেন। তো এটাও ভেজাল লাগতে পারে, আমার আমার কথা হচ্ছে এই জায়গায় যে যেটা যার জন্য সহজ লাগে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে করলেই হবে, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন। দুইটাই কঠিন, আচ্ছা। হুম, আচ্ছা, এই নিয়মটা আরেকবার বুঝাই দিই না। আচ্ছা, এই নিয়মটা আরেকবার বুঝাই দিই, দেখেন। আহ এক্স জন যদি ছাত্রের সংখ্যা হয়, তাহলে বেঞ্চের সংখ্যা হবে একজন ছাত্র, তাহলে 4 জন করে যদি বসে 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে 4 জন করে বসলো, তার মানে x/4টা হচ্ছে বেঞ্চ সংখ্যা হবে, 4 জন করে বসলে আমার বেঞ্চ লাগবে x/4টা। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট মানে প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসছে, তো মানে যতজন স্টুডেন্ট আছে সবগুলা বেঞ্চে 4 জন করে বসে যতগুলা মানে বেঞ্চ লাগে ততগুলাই বেঞ্চ আছে না, 4 জন করে বসার পরেও কিন্তু 3টা বেঞ্চ খালি আছে, তার মানে বেঞ্চের সংখ্যা আরো 3টা বেশি আছে। তারপরে বেঞ্চের সংখ্যা যদি হিসাব করি x/4 + 3, এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা। বেঞ্চের সংখ্যা আরেকভাবে হিসাব করছি এখানে এইভাবে, 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে একজন ছাত্রই কি আপনার 3 জন করে বুঝতে পারছে? অ্যান্সার হচ্ছে না, একজন ছাত্র 3 জন করে বুঝতে পারেনি, বেঞ্চের সংখ্যা হচ্ছে কতটা, মানে এক্সট্রার মধ্যে 6 জন ছাত্র দাঁড়িয়ে আছে, ওদেরকে বাদ দিলে বাকিরা বাকিরা 3 জন করে ওই বেঞ্চে আসলে বুঝতে পারে, তাহলে x-6/3, তার মানে এটা হবে বেঞ্চের সংখ্যা, মানে 6 জন বাদ দিয়ে বাকি যে এক্স থেকে 6 বাদ দিলে যতজন থাকে ততজন ততজন বুঝতে পারছে, প্রতিটা বেঞ্চে 3 জন করে, তাহলে এটাকে যদি প্রতিটা বেঞ্চে 3 জন করে যদি বলছে এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা। তাহলে এই পাশেরটাও বেঞ্চের সংখ্যা, এটাও বেঞ্চের সংখ্যা, এই দুটা যদি ইকুয়াল করে দেই, বেঞ্চের সংখ্যা ইকুয়াল করে দেই, এটা কাটাকাটি করলে এক্স এর মান 60 আসছে, তার মানে সেটাই তো হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা। এটা হতে পারে। আচ্ছা, আরেক নিয়মে যদি করি আমরা, আরেকটা করা যেতে পারে যে আমরা একটু শুদ্ধি পরীক্ষা করতে পারি, ঠিক আছে, শুদ্ধি পরীক্ষাও করতে পারি। একটি বেঞ্চে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে, আচ্ছা এইখানে মনে করেন এই আপনি আগে দেখেন 4 জন করে যদি বসাতে হয় সেটা আহ এইখানে এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসাতে হয় তাহলে 50কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা আসলে বসা পসিবল না, 70কেও 4 দিয়ে ভাগ করা যায় না, দশমিক আসে। হ্যাঁ, তাহলে হইতে পারে 60, হতে পারে 80, এই দুটার মধ্যে একটা হইতে পারে। আমি 60 দিয়ে যদি চিন্তা করি, প্রতি বেঞ্চে 4 জন করে বসেছে, তাহলে আমার যদি 60 জন স্টুডেন্ট থাকে, প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, তাহলে আমাদের বেঞ্চ কয়টা, তাহলে 60/4 মানে হচ্ছে 20টা, আর 3টা বেঞ্চ খালি আছে, তাহলে মানে 60/4, 60/4 করলে কত আসে, 60/4 মানে 15টা, 15টা আর 3টা বেঞ্চ খালি আছে, তার মানে 15 আর 3 যোগ করলে হচ্ছে 18টা বেঞ্চ আছে। আর প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, 60 জনকে যদি 3 জন করে বসে তাহলে 20টা, আহ না, তাহলেও 60 জনের মধ্যে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তার মানে 60 জনের মধ্যে সবাই বসতে পারে না এই 3 জন করে, 60 থেকে 6 জন বাদ দিলে আসলে 54 জন বসছে, প্রতি বেঞ্চে 3 জন করে, তাও আসলে 18টা বেঞ্চ থাকে, তার মানে এই দুটা হচ্ছে বেঞ্চের সংখ্যা ইকুয়াল, তাহলে এটা সঠিক। আর অন্যগুলা দিয়ে এটা মিলবে না আর কি, বেঞ্চের সংখ্যাটা মিলবে না। আপনি 60 ধরে যদি করেন, প্রথমটা দিয়ে বেঞ্চের সংখ্যা যা আসবে দ্বিতীয়টা দিয়েও বেঞ্চের সংখ্যা তাই আসবে, তাহলে আপনি বুঝবেন যে ঠিক আছে। কিন্তু আমি যদি এইটা ধরে করা শুরু করি, যে মনে করেন 80 ধরে করা শুরু করলাম, তাহলে 80কে যদি 4 জন করে বসাই, তাহলে বেঞ্চ লাগতেছে আমার 80/4, তার মানে হচ্ছে 80কে 4 দিয়ে ভাগ করলে 20টা, 3টি বেঞ্চ খালি থাকে, তার মানে আরো 3 যোগ করলে 23টা বেঞ্চ খালি থাকে, ঠিক আছে। আর এইখানে যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসাই, তাহলে তো এই 80কে আবার 3 দিয়ে ভাগও যায় না, না মানে এর মধ্যে তো 6 জন বাদ গেছে, 6 জন বাদকে আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, তার মানে এটা 74/3, এটা এটাও কিন্তু ভাগ যায় না, যেহেতু ভাগ যায় না এটা তো অবশ্যই এটার সমান হবে না, তার মানে আলটিমেটলি বাকিগুলো অপশন টেস্ট করেও আপনি বাদ দিতে পারেন, এটা ডিরেক্টলি 60ই হবে অ্যান্সার, আপনি অপশন টেস্ট করেও এটা করতে পারেন।
ক্লিয়ার না? হ্যাঁ, অপশন টেস্ট করে এইভাবে করে বসাইতে পারেন। আচ্ছা, এখানে ওই যে সংখ্যার কিছু অঙ্ক আছে দেয়া, এটা এই অঙ্কগুলা একটু দেখেন। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক মানে x/2 তার 1/3 চেয়ে, মানে সংখ্যাটার 1/3 মানে সংখ্যাটা 3/1 চেয়ে 17 বেশি, তার মানে 17 বেশি, মানে এই দুটা মাইনাস করলে 17 বেশি হবে। ও আচ্ছা, আপনাদেরকে তো এইভাবে এইভাবে করে করা শিখাইছি। একটি সংখ্যার অর্ধেক মানে সংখ্যাটি যদি এক্স চিন্তা করি, তাহলে এক্স এর অর্ধেক মানে x/2 তার 1/3 চেয়ে মানে x/3 এর চেয়ে 17 বেশি, তার মানে এইটা সমান। আপনি দেখেন, আপনি কি বলবেন যে এইভাবে করে মুখে মুখে বলেন যে এর অর্ধেক সমান 1/3 চেয়ে 17 বেশি, মানে এইটার চেয়ে 17 বেশি, তার মানে এইটা ইকুয়াল এটার চেয়ে 17 বেশি। শেষ, এটার চেয়ে 17 বেশি, এই তো 17 বেশি, এটার চেয়ে, যার চেয়ে 17 বেশি এই তো এইটা প্লাস 17। শেষ, এইটা ইকুয়াল এটার চেয়ে 17 বেশি, মানে যা লেখা থাকবে তাই লিখবেন, কোন পাশে ব্যালেন্স ঠিক করা না করা ওইভাবে করে চিন্তা করারই প্রয়োজন নাই, তাহলে ভুল হবে না। মানে আমি যেটা বলতেছি, বাংলা কথা যেটা লেখা থাকবে সেইভাবে করে চিন্তা করবেন, তাহলে আপনাদের এগুলো জিনিস ভুল হবে না। ঠিক আছে, তাহলে উপরে থাকতেছে এক্স ইকুয়াল 6 × 17, 6 × 7 = 42, 6 × 6 = 10, 102। ঠিক আছে, ওকে। আসলে অঙ্ক করার মজাটা কোথায় শুনেন, যারা বেশি পড়ালেখা করে, হ্যাঁ, মনে করেন আপনার অনেক কষ্ট লাগতেছে, হ্যাঁ অঙ্ক করতে অনেক কষ্ট লাগতেছে, কিন্তু আপনি কি কষ্ট করে দেখতেছেন, কষ্ট করে কষ্ট করে ক্লাসটা করতেছেন, ধরেন ক্লাসটা করতেছেন, এটার মজার কিন্তু একটা বিষয় আছে। হ্যাঁ, ক্লাস করছেন, ক্লাস করছেন, এটার মজার দিকটা কোথায় সেটা আমি বলি। মজার দিকটা হলো ম্যাক্সিমাম পরীক্ষায় যখন রিপিটেশন আসে কোনো কিছু চেঞ্জও করে দেয় না, কোনো কিছু চেঞ্জ করে দেয় না। দেখা গেল আপনার হুবহু, হুবহু মানে আপনি তো এত কষ্ট আমরা করলাম, কিন্তু হুবহু এই কোশ্চেনটাই, এই কোশ্চেনটাই পরীক্ষায় দিয়ে দিছে, এই কোশ্চেনটাই। আপনার কি অঙ্ক করতে হবে নাকি সাইড একবারে দেখার সাথে সাথে আনসার দিতে পারবেন? এটাই হচ্ছে মজার। আপনি অঙ্ক করতে করতে আপনার কমনের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, এইটা হচ্ছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, এগুলো এতবার করা হয় কেন, আপনার কমনের পরিমাণ বেড়ে যাবে, কমনের পরিমাণ হিউজ পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, প্যারা লাগতে পারে, আপনি যদি লেগে থাকেন, এই যে লেগে থাকতেছেন যে হ্যাঁ আমি তো এইটা এরকমই করব, অপশন টেস্ট করে করব, আপনার পরীক্ষার হলে অপশনও টেস্ট করতে হবে না, ডিরেক্টলি যদি এটা আসে, ডিরেক্টলি যদি এটা আসে আপনি ডিরেক্টলি জায়গায় দিতে পারলেন। সেই জন্য যারা চেষ্টা করে তারা কিন্তু সফল কাম হয়, চেষ্টা করলে সফল কাম না হওয়ার কিচ্ছু নাই, আমি এটাই বলতেছি যে এমন, হ্যাঁ মানে এমন অনেক অঙ্ক আসবে যে ডিরেক্টলি আপনি, হ্যাঁ এটা নিয়ে তো অনেক চিন্তা করছিলাম, অনেক বড় ছিল, হ্যাঁ, এরকম 2-4টা অঙ্ক একবারে দেখেই আপনি বুঝবেন যে ও আচ্ছা এটা তো সেই অঙ্কটা, হ্যাঁ এটা তো সেই অঙ্কটা, দেখেই আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপনারা ওই যে মঈনুদ্দিন, আহ আপনারা যদি ওই যে কোনো এই ধরনের কোশ্চেন টোশ্চেন থাকে যেগুলো আলাদা টাইপের কোশ্চেন, সেই কোশ্চেন গুলা নিয়ে অবশ্যই ওই যে আমি যখন সলভ ক্লাসের আয়োজন করি, যেমন আগামীতে আবার করব একটা, আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে শুক্রবার, শনি তো, রবি সোমবারের দিকে আরেকটা সলভ ক্লাস নিব। ওই মানে ক্লাসের পরে আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি আপনাদের কাছে বলি যে কি কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে, করবেন ইনশাল্লাহ সলভ দিয়ে দিব। আচ্ছা দেখেন, 4 ঘন্টা 4 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে তার চেয়ে 1 ঘন্টা কম লাগে, স্থানটির দূরত্ব কত? তাহলে দেখেন, আমরা 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 কি পড়লাম সেদিন, ওই যে সময়, সময় সমান কি আমরা জানি, সময় সমান দূরত্ব বাই বেগ, এটা আমরা কিন্তু ওই যে
ট্রেনের অঙ্ক, তারপরে নৌকার অঙ্কের মধ্যে পড়েছি যে সময় বের করা সিস্টেমটা হচ্ছে দূরত্ব ভাগ বেগ। তাহলে দূরত্ব কত বলেছে, দূরত্বকে যদি আমি ডি বলি, তাহলে এই ডি দূরত্ব, বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে d/4। এই যে এই সময়টা যত আর d/5 সময়টা যত, অবশ্যই d/5 এর সময়টা কম, d/4 এর সময়টা বেশি, কারণ কম বেগে যদি চলে বেশি সময় লাগবে, বেশি বেগে চলে কম সময় লাগবে। তার মানে এই দুটো যদি মাইনাস করি তাহলে 1 ঘন্টা কম সময় লাগে, তার মানে মাইনাস করলে হচ্ছে 1। 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, তাহলে 20 এখানে আসতেছে 5, 5d মাইনাস হচ্ছে 4d ইকুয়াল হচ্ছে 1। তার মানে ডি এর মান কত বের হচ্ছে, ডি এর মান বের হচ্ছে 20। তার মানে অ্যান্সার হচ্ছে 20। ক্লিয়ার কিনা? না, এই সময়টা এগিয়ে নেওয়া সম্ভব না। আমি তো অল টাইম পড়াই, মানে আমি দেখা যায় যে কনসালটেন্সির কাজে ব্যস্ত থাকি দিনের বেলা, আর সন্ধ্যা থেকে আমি পড়াই টানা। এই দেখা যায় যে এসএসসি এবং এইচএসসির বিভিন্ন ব্যাচ আছে, যারা ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বুয়েট অ্যাডমিশন টেস্টের কিছু ব্যাচ আছে আমার, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো যে পড়ে, ম্যাথ, হায়ার ম্যাথ, এটা এসএসসি হইতে পারে, এইচএসসিরও ব্যাচ গুলো আছে। এরা আসলে আমার আগে আছে, তাই সময় আগানো পিছানো করা পসিবল না। ঠিক আছে, সময় আগানো পিছানো করা পসিবল না। ওকে, আচ্ছা, অনেক সময় কি হয়, পয়সার অঙ্ক আসে পরীক্ষায়। হ্যাঁ, দেখেন, অনেক সময় কিসের অঙ্ক দেওয়া থাকে, পয়সার অঙ্ক দেওয়া থাকে। তো সে সেক্ষেত্রে আপনাদের অঙ্কগুলা কিরকম কিরকম টাইপের অঙ্ক দেওয়া থাকে, এটা একটা অঙ্ক। আচ্ছা, আমি আরো দু একটা অঙ্ক দেখি, থামেন। পয়সার আরেকটা অঙ্ক যেটা ইম্পর্টেন্ট অঙ্ক, দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে, এগুলো তো পারবেননি, সরি, উল্টা পাশে যাচ্ছে না। আচ্ছা, ওই পয়সার অঙ্কটা কোথায় গেল, এটা করাই। আচ্ছা, যাই হোক, মানে পয়সার অঙ্ক কিন্তু খুব সহজ। পয়সার অঙ্ক সাধারণত কি রকমের আসে, আমি একটা কথা একটা বলি যে, মনে করেন আপনার আপনার দেওয়া থাকবে, এরকম এরকম ভাবে করে দেওয়া থাকবে যে এই অঙ্কগুলা সবচেয়ে বেশি আসে। ধরেন আপনাকে বলা থাকবে যে আহ পয়সা দিয়ে দেওয়া থাকলো বা টাকা দিয়ে দেওয়া থাকলো, সমস্যা নাই। ধরেন 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা, এই দুইটা মিলে আপনার কাছে আছে, মোট আছে মনে করেন, ধরেন কয়টা মুদ্রা আছে, ধরে নিলাম 50টি মুদ্রা আছে, 50টা মুদ্রা আছে, 50টি মুদ্রা আছে। এবং এই 50টা যে মুদ্রা আছে, 50টি যে মুদ্রা আছে, এই 50টি মুদ্রা মিলায় আপনার মোট টাকার পরিমাণ ধরলাম উম, ধরলাম 20 টাকা, ধরলাম 20 টাকা, একটা অ্যাপ্রক্সিমেট টাকা ধরে নিলাম। তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে 25 পয়সার মুদ্রা কয়টা আছে, 50 পয়সার মুদ্রা কয়টা আছে। এই টাইপের অঙ্ক সাধারণত আসে। তো এই টাইপের অঙ্ক করার সময় কিছুই না বিষয়টা, দেখেন কি বলেছি, যে 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা আছে। আমি কিন্তু এটা জাস্ট ধরে নিলাম যে কিভাবে অঙ্কটা করতে হবে এটা বোঝার জন্য, আহ, যে 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা দুটা মিলে 50টি মুদ্রা আছে। তো আমি 25 পয়সার মুদ্রা যদি এক্সটি আছে ধরি, তাহলে 50 পয়সার মুদ্রা থাকবে 50 - 60, কারণ দুইটা মিলে যেহেতু 50টা আছে। তাহলে 25 পয়সার মুদ্রা এক্সট্রা যদি থাকে, তাহলে 25 পয়সার দাম হবে 25 × X। 50 পয়সার মুদ্রা যদি 50 - X থাকে, তার মানে 50 পয়সার দাম হবে হচ্ছে 50 - X ইন্টু হচ্ছে 50, এত পয়সা হবে।
আর এগুলো সবগুলা যোগ করলে 20 টাকা, 20 টাকা মানে 200 পয়সা, 20 গুণন 100 মানে 1 টাকা মানে তো 100 পয়সা, তাহলে 20 টাকা মানে 200 মানে হচ্ছে 2000 পয়সা, তাহলে 2000 পয়সা। এখান থেকে জাস্ট সিম্পলিফাই করে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। সিস্টেমটা হচ্ছে এটা, মানে সরল সমীকরণে। হ্যাঁ, এখন পয়সার পয়সার অঙ্ক এখন মানে এখন একটু কম আসে, কারণ এই 25 পয়সা আর 50 পয়সা তো এখন মানে অনেক ইয়ে হয়ে গেছে। এত এত কম পয়সা তো আসলে ওই যে বলেছেন ফকিরাও তো নেয় না, এই অঙ্কগুলাও এই এরকম পরিমাণে আসে আসে না আর কি। এটার এটার বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম। আবার আবার কোশ্চেনটা বলছি এবং অ্যান্সারটা বলছি, সবাই দেখেন। ধরেন আহ আমি একটা অঙ্কই অঙ্কই দিয়ে দিই, অঙ্ক দিলেই সুবিধা হবে। একবারে অঙ্ক দিয়ে অঙ্কটা করে দেই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে এই অঙ্কটা করে দেই। এক সেকেন্ড। হুম, আচ্ছা, ওকে। মনে করেন 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা আছে। 25 পয়সার মুদ্রা এবং হচ্ছে 50 পয়সার মুদ্রা আছে আপনার কাছে, এবং এই দুইটা মিলে মোট মুদ্রা আছে আপনার কাছে মনে করেন 12টি। 12টি, এবং এই 12টি মিলে আপনার কাছে মোট টাকার পরিমাণ হচ্ছে 5 টাকা। মোট টাকা আছে আপনার কাছে 5 টাকা। 5 টাকা আছে, মানে এই 12টা 25 পয়সা এবং 12টি 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা মিলে, মানে 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা মিলে মোট 12টি মুদ্রা আছে আমার কাছে, মোট টাকা হয়েছে 5 টাকা। আপনার কোশ্চেন হচ্ছে কতটি কতটি 25 পয়সা এবং কতটি 50 পয়সার মুদ্রা আছে। কথা কি বোঝা গেছে? কতটি 25 পয়সা এবং কতটি 50 পয়সার মুদ্রা আছে, এটা হচ্ছে কোশ্চেন এখানে। তো এই কোশ্চেনটার অ্যান্সার কি দিব আমরা? আমরা যদি এইভাবে করি যে 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, তাহলে 25 পয়সার মুদ্রা যদি এক্সট্রা থাকে তাহলে 25 × X, মানে টাকার পরিমাণ, মানে পয়সার পরিমাণ কত হবে? 25X পয়সা হবে। 25X পয়সা, এটাকে যদি আপনি টাকা বানাতে চান তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। আপনার কি বুঝেছেন? কারণ আহ 100 পয়সা মানে তো 1 টাকা, তার মানে 25 × X, 25 × X করলে আমাদের আমাদের আসবে হচ্ছে পয়সার পরিমাণ, এবং পয়সা থেকে যদি টাকায় আসতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, বুঝেছি। আবার বলি, এক্সট্রা আমি মনে করলাম যে এই 12টার মধ্যে এক্সট্রা হচ্ছে 25 পয়সা, তাহলে এক্স গুণন 25 করলে আসবে অত পয়সা, তাকে 100 দিয়ে ভাগ করলে আসবে টাকার পরিমাণ। আবার এক্সট্রা যদি 25 পয়সা থাকে তাহলে 50 পয়সা কয়টা আছে? 12টা থেকে এক্সট্রা বাদ দিলে জয়টা থাকে। ধরেন 25 পয়সা যদি দুইটা থাকে তাহলে 50 পয়সা থাকবে 10টা, কারণ মোট তো 12টা। এই 25 পয়সা যদি তিনটা থাকে তাহলে 50 পয়সা থাকবে 12 - 3 মানে 9টা। তার মানে এইটা যদি এক্সট্রা থাকে এটা থাকবে 12 - এক্সট্রা, তার মানে 12 - এক্সট্রা, তার মানে 50 হবে, এটার মান হবে 12 - এক্স, কারণ 50 পয়সার মধ্যে 12 - এক্সট্রা। এটা যদি টাকায় পরিণত করি তাহলে ভাগ 100 দিতে হবে, ইকুয়াল হচ্ছে 5 টাকা। কারণ এইটাও টাকা পেয়েছি, এটাও টাকা পেয়েছি, এখন এটা ইকুয়াল হচ্ছে 5 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে 4 × 25 = 100, এটা কাটাকাটি করলে 50 × 2 = 100। ওকে, এখন আমি যদি x/4 আর আছে 12 - x/2, এটা যদি আমরা লসাগু করি তাহলে 4 পাচ্ছি, তার মানে এক্স প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 2, 2 × 2 = 12 × 24 মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 5। তার মানে আমরা পাচ্ছি যে -x+24 ইকুয়াল 4 × 5 হচ্ছে 20, তার মানে -x ইকুয়াল 20 - 24, তার মানে -x ইকুয়াল -4, অতএব x ইকুয়াল হচ্ছে 4। এক্স এর মান 4 মানেটা কি? তার মানে আপনার 25 পয়সার মুদ্রা আছে 4টা, আর তার মানে 50 পয়সার মুদ্রা আছে, এটার মান আছে 4টা, আর 50 পয়সার মুদ্রা আছে 4, 12 - 4 মানে হচ্ছে 8টা। বুঝেছি?
মানে 8টা 12 পয়সার মুদ্রা মিলে আসলে 8টা 50 পয়সার মুদ্রা, এই যে দেখেন 8টা 50 পয়সার মুদ্রা মিলে কত হবে? চারটা মানে একটা 50 পয়সার মুদ্রা মিলে 50 পয়সা, দুইটা 50 পয়সার মুদ্রা মিলে 1 টাকা, তাহলে 8টা মিলে হবে 4 টাকা। আর 4টা 25 পয়সার মুদ্রা আছে, এটা মানে তো 1 টাকা, তাহলে এই দুটো যোগ করলে আসলে আপনার কাছে 5 টাকা আছে। বুঝছেন? ওকে, তাহলে এই এই ইয়াটা আচ্ছা শীটের 41 নাম্বারটি করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি যেগুলো আপনাদের প্রাইমারি নিবন্ধনের জন্য বা এই রিলেটেড জবের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিচ্ছি। আর এখান থেকে তো আমি বললাম যে অনেক কঠিন কঠিনও প্র্যাকটিস করা যায়। তো যদি এক্স্যাক্টলি মনে হয় যে হ্যাঁ এটা দরকার আছে, তাহলে আমি করে দিচ্ছি আর কি, যেটা যেটা দরকার আছে। সবগুলা করার প্রয়োজন নেই, আমি তো প্র্যাকটিসের জন্য অনেক বেশি দিয়ে রাখি। এটা সাধারণত এই শীটটাও আমি বিসিএস এর জন্যই করাই সাধারণত, সমস্যা নাই। আচ্ছা, এখানে একজন বলেছে যে এটা করে দিলে ভালো হয়, তাহলে দেখি আমরা করতে পারি কিনা। একটি ইকো কলমের মূল্য 5 টাকা এবং একটি মানে মেটাডোর কলমের মূল্য 4 টাকা। ওই দোকানদার 500টি কলম বিক্রি করে 2300 টাকা পায়, তবে ইকো কলমের কয়টি ইকো কলম বিক্রয় করেছিল? আচ্ছা, এটা প্রথম প্রথম সহজ উপায় হচ্ছে আপনি অপশন টেস্ট করতে পারেন। দেখেন, মানে 5 টাকায় ইকো কলম, তাহলে ইকো কলম বিক্রি করে যদি 100টা যদি ইকো কলম বিক্রি করে, তাহলে হচ্ছে 500 টাকা, মানে 5 টাকা করে 500 টাকা। তাহলে বাকি 400টা বিক্রি করেছে হচ্ছে 4 টাকা দিয়ে, তার মানে এটা হচ্ছে 1600 টাকা। 4 4-এ 1600 টাকা যোগ করলে তো 2100 টাকা হয়, মিললো না। তাহলে আমরা বাকিগুলা হিসাব করি। 400, এবার 300 দিয়ে যদি হিসাব করি, তাহলে 300 300 ইন্টু 5 দিলে আসে আমাদের 1500 টাকা। আর কত আসবে? আর 200 ইন্টু 4 দিলে 4 2 গুণে 800 টাকা, তার মানে 2300 টাকা। বুঝেছেন? তার মানে এটাই আসবে, 300টাই অ্যান্সার আসবে। 300টা হইলে তো এটা 200টা, তার মানে 3 5 1500, 1500 আর 800 যোগ করলে 2300। তার মানে এটা, আমি এই দুটা টেস্ট করলাম না কেন, এই দুটা টেস্ট করা তো কঠিন, আমি বলছি যেগুলো সহজ টেস্ট করা 100 আর 300, এটা টেস্ট করা সহজ। সেই সহজ টেস্টটা আগে করে নেবেন আপনারা। হ্যাঁ, এটা সহজ টেস্টটা আপনার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এটা এটা আমি আরেকভাবে যদি আমাদের ইকুয়েশন দিয়ে যদি করার চেষ্টা করি, তাহলে একটি কলমের মূল্য হচ্ছে 5 টাকা, তার মানে আমি যদি বলি ইকো কলম নিছি এক্সট্রা, তার মানে এক্স গুণন হচ্ছে 5, আর প্লাস দুইটা মিলে তো 500টা কলম, তার মানে মেটাডোর কলম নিছি হচ্ছে 500 মাইনাস এক্স, তাহলে 500 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 4 সমান হচ্ছে 2300 টাকা, সমান হচ্ছে 2300 টাকা। তার মানে 5x প্লাস 4 ইন্টু 5, 4 5 20, দুইটা শূন্য, মাইনাস হচ্ছে 4x সমান হচ্ছে 2300। তাহলে 5x থেকে 4x গেলে x ইকুয়াল 2300 মাইনাস হচ্ছে 2000, 2300 থেকে 2000 গেলে 300। এক্স এর মান 300 মানে কি? এক্স এর মান 300 মানে ইকো কলম বিক্রয় করতে হবে 300টা, শেষ। এটা কি বুঝেছি? আবার বুঝেন, ইকো ধরি ইকো কলমের ইকো কলম লাগবে হচ্ছে এক্সট্রা, তাহলে একটা ইকো কলমের দাম তো 5 টাকা, তাহলে 5টা ইকো কলমের মানে এক্সট্রা ইকো কলমের দাম হবে 5x টাকা। দোকানদার কিন্তু মোট 500টা কলম বিক্রি করছে, কিছুগুলো ইকো কলম কিছুগুলো মেটাডোর কলম। তো মেটাডোর কলমটা তার মানে 500 মাইনাস এক্সট্রা হবে, যদি ইকো কলম এক্সট্রা হয় তাহলে মেটাডোর কলম 500 মাইনাস এক্সট্রা হবে। মেটাডোরের প্রতিটার দাম 4 টাকা, তাহলে এই 500 মাইনাস এক্স গুণন 4 হবে মেটাডোরের দাম। এই দুইটা মিলে দাম পাইছে সে 2300 টাকা। সেখান থেকে 5x আর 4 ইন্টু 500 মানে 2000, 4 ইন্টু x মানে 4x, তাহলে 5x মাইনাস 4x মানে x, এদিকে 2300 মাইনাস 2000 মানে হচ্ছে 300, 2300 মাইনাস 2000 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 300 হবে অ্যান্সার। 300 হচ্ছে ইকো কলম বিক্রয় করেছে। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, অপশন অপশন টেস্ট করে করা যায়, এভাবে করেও করা যায়। ক্লিয়ারলি বুঝেছি? ক্লিয়ার না?
আচ্ছা 47 আর 76, ওকে। একজন বলছে 47 নাম্বারটা, একজন বলছে 47 নাম্বারটা বলতে, একজন বলছে 76। আচ্ছা, ব্যাংকের অঙ্ক তো, ব্যাংকে আসছে আইসিবি, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এপি, এগুলো আমরা দেখি। একটি টাকার থলিতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে 490টা। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত, মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত 11:9:5 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতটুকু? তো এইখানে এই যে এই অঙ্কটা যে আছে এটা আচ্ছা, এই অঙ্কটা যে আছে, এই অঙ্কটা তুলনামূলক আপনাদের মানে ইয়ার জন্য নয় আর কি, প্রাইমারি নিবন্ধনের জন্য নয়। এই অঙ্কটা খুব বেশি কঠিন না, কিন্তু এই অঙ্কটা আসার মতো না, কারণ এটা এটা বুঝাইতে গেলে প্রথমে মূল্যমানটা আপনাকে হিসাব করতে হবে। এটা কিন্তু মুদ্রার পরিমাণের অনুপাত দেওয়া নাই, এটা মুদ্রার অনুপাতের মানটা, মানে এটা যেমন 1 টাকা, আমি যদি চিন্তা করি 1 টাকা আর এখানে আবার 50 পয়সা আবার 25 পয়সা আছে, এইটা এই অনুপাতটা কিন্তু মুদ্রার অনুপাত নয়, এটা হচ্ছে মূল্যমানের অনুপাত। তাই আপনাদের জন্য এই এই লেভেলটা একটু কঠিন হয়ে যাবে, এটা দরকার নাই, এটা এখন করার প্রয়োজন নাই, এটা করার প্রয়োজন নাই। যেটা যেটা করার প্রয়োজন আছে সেটা সেটা করে দিচ্ছি। আর এটা আমরা বিসিএস এর সময় করাই দিছি গতবার, একটু দরকার নাই। 76 নম্বর, ওকে, 76 নম্বরটা দেখি। আমি মোটামুটি যেগুলো যেগুলো করা দরকার সব টাইপের গুলোই করে দিছি। হ্যাঁ 76, আচ্ছা। হ্যাঁ, এই টাইপের বনভোজনের বনভোজনের অঙ্ক, এইটা অবশ্যই ইম্পর্টেন্ট, বনভোজনের অঙ্কটা করাই দিব, সমস্যা নাই। এটা এমনিতেই আমার করানোর ইচ্ছা ছিল। এইটা একটা, এই বনভোজনের এইখানে একটা অঙ্ক আছে, আর হচ্ছে বন্ধ হয়ে গেল বলো। হ্যাঁ, এই যে বনভোজনের যে এই অঙ্কটা আছে, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি করে দিব। দেখেন এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে 37তম, কি ব্যাপার, আচ্ছা, এটা হচ্ছে আহ আমাদের 27তম বিসিএস পরীক্ষায় এসছে। যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকা ভাড়ায় বাস ভাড়া ঠিক করা হলো। প্রত্যেক ছাত্রছাত্রী ভাড়া ঠিক মানে সমান পরিমাণ দিবে, এটা এটা ঠিক করা হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় জনপ্রতি ভাড়া 8 টাকা কমে গেল। তাহলে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? তাহলে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল, মানে এখানে এখানে ব্যাপারটা কি, যে 2400 টাকা হচ্ছে বাস ভাড়া ঠিক করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, 2400 টাকা যদি বাস ভাড়া ঠিক করা হয়, তাহলে আহ, মানে আমাদের আমাদের যে প্রথমে আমি চিন্তা করতে পারি এইভাবে করে, যে এই আপনি 40 জন যদি 40 জন যদি যায়, তাহলে 40 জন, এইটাকে যদি আপনি 40 দিয়ে ভাগ করেন, তাহলে আহ আপনাদের জনপ্রতি পড়তেছে, জনপ্রতি পরে হচ্ছে এখানে শূন্য একটা কাটা, 4 6 24, 60 টাকা করে। আর 2400 জনের মধ্যে আমাদের 40 জনের মধ্যে যদি আমাদের 30 জন আসতো, তাহলে পরে হচ্ছে 80 টাকা, তাহলে তো 20 টাকার হেরফের হয়ে যাচ্ছে, তার মানে এটা নয়। আচ্ছা, তাহলে আমরা যদি এটা করি 2400, তাহলে 50 দিয়ে যদি ভাগ করি, শূন্য শূন্য কেটে যাচ্ছে, তার মানে 4 কিলো, 4 6 কি এটা, 4 5 হচ্ছে 20, 48 জন, 48। তাহলে আগে কত ছিল, এখানে ছিল 48 আর এটা, তার মানে অ্যাকচুয়ালি আপনার 50 50 হবে আর কি। যখন যদি সময় থাকে তাহলে তরঙ্গ গড় সম্পর্কে বললে ভালো হয়। এখানে এখানে দেখেন, ভালো করে হিসাবটা বুঝেন, সবাই সবাই ভালো করে হিসাবটা বুঝেন, আপনাদের তো এই এই হিসাবটা বোঝা দরকার।
মানে 2400 টাকা টাকা বাস ভাড়া ঠিক করা হয়েছে, ঠিক আছে। তাহলে মানে প্রথমে কিন্তু সবাই সমান ভাড়া করে দেওয়ার একটা ঠিক করা হয়েছে। আরো 10 জন যাত্রী অতিরিক্ত, 10 জন অতিরিক্ত উঠেছে। 10 জন যখন অতিরিক্ত উঠেছে, 10 জন অতিরিক্ত উঠার ফলে আপনার জনপ্রতি কিন্তু 8 টাকা বেড়ে গিয়েছে, 8 টাকা বেড়ে গিয়েছে। তাহলে 8 টাকা বেড়ে যাওয়ায় বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল এটা যদি আমি বলি, মানে বাসে অতিরিক্ত ছাত্রছাত্রী যে গিয়েছে সেটা কিন্তু আপনার জনপ্রতি যেই টাকাটা দিবে, মানে ভাড়া কিন্তু 8 টাকা কিন্তু কমে গিয়েছে, 8 টাকা কমে যায় আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কিভাবে করে করব? আমি যদি চিন্তা করি, প্রথমে আমি যদি বলি যে প্রথমে প্রথমে যদি বলি যে প্রথমে আমাদের জন ঠিক করা হয়েছিল, ধরলাম মানে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল, এই কথাটার অর্থ কি যে এই 40 জন যদি গিয়ে থাকে, আগে আমাদের ঠিক হয়েছিল তার মানে 30 জনের হিসাব। তার মানে আমি যখন 30 জন ছিল তখনকার হিসাবটা বের করব এবং 40 জনের হিসাবটা বের করবো, এই দুইটার বিয়োগফল আসলে আমাদের আসে কিনা, এই তো কাহিনীটা। তার মানে আমাদের এইখানের এটা এটা আসে হচ্ছে আপনার 30 জন যদি মানে যায়, তাহলে মাথায় পিছু টাকা পড়তেছে হচ্ছে 80 টাকা করে, তাই না? 80 টাকা করে পড়ে, 3 8 24 যেহেতু। আচ্ছা, 40 জন করে যদি যায়, 40 জনের ভাড়া পড়ে হচ্ছে 4 4 24 60 টাকা করে। আচ্ছা, যদি 50 জন যায় তাহলে আমাদের ভাড়া পড়ে হচ্ছে 0 0 কাটা, তার মানে 4 5 হচ্ছে 20 আর 5 8 হচ্ছে 40, 48 টাকা করে। যদি 60 জন, 60 জনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে 60 জন যদি যায় তাহলে 0 0 কাটা 4 6 হচ্ছে 24, 60 টাকা, ঠিক আছে। তো এখন একটা জিনিস আমরা আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখেন এইখান থেকে আপনাদের কি মনে হচ্ছে, কতজন আসলে কতজন গিয়েছিল, কি মনে হয় কতজন গিয়েছিল, কি মনে হচ্ছে, বলতে পারবেন কেউ? একটু আপনারা এখান থেকে একটু আমাকে অ্যান্সারটা বলেন। আমি পরে নর্মাল নিয়ম দেখাই দিচ্ছি, কিন্তু এইখান থেকে এই যে এই ক্যালকুলেশন গুলা থেকে আপনার কি মনে হচ্ছে কতজন গিয়েছিল? অ্যান্সার হচ্ছে মানে প্রথমে 50 জন করে যাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে 48 টাকা করে পড়েছে, এবং যখনই 50 জনের জায়গায় 60 জন হয়েছে তখন সেই টাকাটা 40 টাকা হয়েছে, 6 5 4 6 24। হ্যাঁ, তার মানে 40 টাকা পড়েছে, তার মানে এই ক্ষেত্রে 8 টাকা কমেছে, তার মানে আসলে গিয়েছিল 60 জন, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা যদি নর্মালি অঙ্কের নিয়মে যদি করি, এটা তো শুদ্ধি পরীক্ষা নিয়মে করলাম, এটা যদি অঙ্কের নিয়ম করি তাহলে কিরকম আসবে? তাহলে দেখেন, 2400 টাকা, 2400 টাকা যদি সবাই মনে করেন, আমার যাওয়ার কথা ছিল এক্স জনের যাওয়ার কথা ছিল একজন, তো আমার কাছে মাথা পিছু টাকার পরিমাণ হচ্ছে এটা, মাথা পিছু টাকা, মাথা পিছু টাকা টাকা 24 জন, মানে আমি যদি বলি যে এক্স জন যাওয়ার কথা ছিল, এক্স জন যাওয়ার কথা ছিল। আচ্ছা, এটা অন্য কালে দিয়ে লিখি, এটা এই অঙ্কটা একটু বুঝে নেন, ভালো করে বুঝে নেন। মানে ধরি এক্স জন যাওয়ার কথা ছিল, তারপরে আমি শর্টে করে দেখাচ্ছি, যাওয়ার কথা ছিল। এক্স জন যদি যাওয়ার কথা থাকে, কিন্তু অতিরিক্ত আরো 10 জন গিয়েছে, কিন্তু প্রকৃত গিয়েছে কতজন? প্রকৃত গিয়েছে হচ্ছে আরো গিয়েছিল X+10 জন, মানে এক্স জন যাওয়ার কথা ছিল কিন্তু X+10 জন গিয়েছে। যখন এক্স জন যাওয়ার কথা ছিল তখন তার টাকার পরিমাণ হচ্ছে 2400/X, মাথা পিছু টাকা। কিন্তু এই 2400 টাকা যে বাস ভাড়া ঠিক করা হয়েছে, যখন আসলে গেছে X+10 জন, তখন আসলে এই টাকাটা কম লেগেছে। কত টাকা কম লেগেছে? 8 টাকা কম লেগেছে।
তার মানে এই 2400 ভাগ এক্স ইকুয়াল মাইনাস 2400 ভাগ এক্স প্লাস 10, কারণ এক্স জনের চেয়ে তো 10 জন বেশি গিয়েছে, তাহলে এইটা ইকুয়াল হচ্ছে 8 টাকা। তাহলে এখান থেকে যদি আমি সমীকরণের সমাধান করি এক্স ইন্টু এক্স প্লাস 10 লসাগু, তার মানে এখানে থাকতেছে 2400 কমন যদি নেই, তার মানে এক্স প্লাস 10 মাইনাস আসতেছে এক্স ইকুয়াল হচ্ছে 8। তার মানে উপরে থাকতেছে 2400, এক্স এক্স কাটা দিলে ইন্টু হচ্ছে 10, মানে 24,000 ইকুয়াল 8x ইন্টু এক্স প্লাস 10। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে জাস্ট আমরা আমরা এই পাশ থেকে কেটে দিতে পারি 8-এর সাথে। এটা যদি আমরা কেটে দেই আমরা কি পাচ্ছি, 3 8 হচ্ছে 24, 3টা শূন্য, তার মানে 3000। তাহলে 3000 ইকুয়াল এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 ইকুয়াল যে 0 আছে, এখান থেকে আমরা যদি বলি যে এমন দুইটা সংখ্যা আমার লাগবে যাদের গুণফল হচ্ছে 3000 কিন্তু বিয়োগফল হচ্ছে 10, এটা হচ্ছে 60 এবং 50, 50 এবং 60, তাহলে প্লাস 60x মাইনাস 50x, কারণ 60 আর 50 গুণ করলে 5 6 30 আর দুইটা শূন্য আছে, মাইনাস 3000 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এক্স যদি আমরা কমন নিই এক্স ইন্টু এক্স প্লাস 60, আর এখানে আমাদের কমন যাচ্ছে মাইনাস 50 ইন্টু এক্স প্লাস হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এক্স প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এক্স এর মান হচ্ছে 50, এক্স এর মান 50, কারণ কি, কারণ এক্স প্লাস 60 ইকুয়াল 0 মানে এটা হচ্ছে এক্স এর মান দাঁড়াবে মাইনাস 60, তার মানে মাইনাস তো আর গ্রহণযোগ্য না। তার মানে এক্স এর মান 50, এই কথার মানে হচ্ছে 50 জন যাওয়ার কথা ছিল কিন্তু প্রকৃতপক্ষে গিয়েছে তো এক্স প্লাস 10, তার মানে 50 প্লাস 10 মানে 60 জন, অ্যান্সার হবে 60 জন। তো এই এত বড় করার চেয়ে, হ্যাঁ এই 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 এত বড় করার চেয়ে আমাদের অপশন টেস্ট করা কিন্তু ইজিয়ার। অপশন টেস্ট করা, অপশনটা যদি আপনি একবার বুঝে যান, দেখেন কিরকম অপশন টেস্ট করাটা, আপনি একটু ভালো করে অপশন টেস্ট করাটা যদি একবার ভালো করে বুঝে যান তাহলে কিন্তু সুবিধা। যেমন 40 জন যাওয়ার কথা ছিল, 40 জন ধরলাম গিয়েছিল, 40 জন যদি যায় তাহলে 40 জন গেলে কত টাকা লাগতেছে, আপনি এটার আগে হিসাবটা করে নেবেন যে 2400 ভাগ হচ্ছে 40 জন, তাহলে 4 শূন্য কাটা, তার মানে এখানে 60 টাকা করে লাগতো 40 জন গেলে। 48 জন গেলে কতজন টাকা লাগতো, এগুলা সবগুলা যদি আপনি 4টা অপশনের জন্য যদি বের করে ফেলেন যে 2400 ভাগ মনে করেন 48 করলে কি হবে, তারপরে 2400 ভাগ 50 করলে কি হবে, 2400 ভাগ 60 করলে কি হবে, তাহলে কিন্তু ইজিলি বের হয়ে যায় যে 4 6 24, এটাতে 40 টাকা লাগে, শূন্য শূন্য কাটা, এটা হচ্ছে 4 5 20, 40 4 48, তাহলে 50 জন গেলে 48 টাকা লাগতেছিল কিন্তু 60 জন গেলে 40 টাকা লাগে, তার মানে 8 টাকা কম লাগতেছে, মানে 10 জন বেশি যাওয়ার ফলে 8 টাকা কম লাগতেছে। তার মানে আসলে আগে যাওয়ার কথা ছিল 50 জনের, পরে গিয়েছে আসলে 60 জন, তাহলে কিন্তু এই যে 38 টাকা লাগতেছিল সেটা আসলে 40 টাকা লাগছে, তার মানে আসলে গিয়েছিল 60 জন, এটাই হবে অ্যান্সার। এইভাবে করে শুদ্ধি পরীক্ষা করাটা ইজিয়ার আর কি, কথাটা কি বুঝেছি? মানে আপনাদেরকে এটাও বুঝালাম যে মানে আমি এই টাইপের কিছু কিছু অঙ্ক কেন করে দিচ্ছি। অনেকেই বলে কি আরে না শুদ্ধি পরীক্ষা কঠিন লাগতেছে কঠিন লাগতেছে, ভাই নর্মাল নিয়ম আরো কঠিন, এই যে নর্মাল নিয়ম যে এইটা আছে এটা আরো কঠিন, এইটা বুঝতে হবে যে আপনাদেরকে যে কোনো এক পাশে তো যেতে হবে, অঙ্ক তো আর আপনি ছেড়ে আসবেন, অঙ্ক তো যে কোনো একটা যে আপনি আসতেছেন এইটাতে আপনার টাইম সেভ হবে অপশন টেস্ট করলে, সেজন্য নর্মাল নিয়মটাও দেখাই দিলাম। বুঝেছেন সবাই, ক্লিয়ার? একজন একজন বলছে যে স্যারকে স্যারকে কেউ একজন খেপাই দিছেন এই জন্য স্যার কঠিন অঙ্ক করাচ্ছে এখন, যে কিছুদিন কিছুদিন আগে আমাদেরকে সহজ অঙ্ক মানে করাচ্ছিল, কথাটা কিন্তু এটা নয় যে স্যার কঠিন অঙ্ক বাদ দিচ্ছেন না, এটা না, এটা বিষয়টা কি হয়েছে যে পাটিগণিতের যেই টাইপের অঙ্ক আসে আমি পাটিগণিতে সেই টাইপের অঙ্ক করিয়েছি, আর পাটিগণিত পাটিগণিত পার্টটা আমাদের কোথায় থাকে, পাটিগণিত পার্টটা ক্লাস 2 3 থেকে শুরু হয়, 3 বা 4 থেকে শুরু হয়, এটা ক্লাস 8 পর্যন্ত থাকে। আর
এই বীজগণিত পার্টটা যেই জায়গা থেকে আসে সেটা ক্লাস 6 এর কিছুই আসে না, ক্লাস 7 থেকে শুরু হওয়া অঙ্কগুলো আসে এবং 9-10 এর জিনিস আসে। তাহলে 7 to 9-10 অবশ্যই বীজগণিতের পার্টটা তো কঠিন হবেই। মানে এটা যেহেতু আহ মানে এটা যেহেতু একটু উপরের ক্লাসের, এই পার্টটা একটু কঠিন হবে, মানে কিছুই করার নাই। ঠিক আছে। হাঁটার অঙ্ক, হাঁটা 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 হাঁটার অঙ্ক কত নম্বরে ছিল? কোনটা? কোনটা হাঁটার অঙ্ক? এটা 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 63, দিদারুল ইসলাম, এই টাইপের অঙ্ক? তাহলে এটা তো করেই দিলাম। হ্যাঁ, সব টাইপের অঙ্কই করে দিয়েছি মোটামুটি। এখানে আর কোনো টাইপের অঙ্ক বাকি নেই। এটা আপনাদের বাকিটা আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। ভালো ভালো হবে ইনশাল্লাহ, আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।